ট্যাগ করতে পারছি না, কেন পারছি না বুঝতে পারছি না। ট্যাগ না করলে কি অনুষ্ঠানটা এখন এগোনো যাবে না? আমি ট্যাগের অপশনটাই পাচ্ছি না। আচ্ছা, এবার এখানে সমস্ত কমেন্ট শো করছে। ওকে ওকে, আমি কমেন্টগুলোকে সবাই কি দেখতে পাচ্ছে? কমেন্ট ট্যালেন্টেড কমেন্ট, ট্যালেন্টেড না গ্রুপের কমেন্ট, বাকিরা না বাকিরা কমেন্ট দেখতে পাবে না। বলছি ট্যালেন্টেড গ্রুপের কমেন্ট কি শো করছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করছে করছে করছে। দীপঙ্কর দা বলছে দেখছি, রোহিত সাহা বলছে হাই। এখন দেখতে পাচ্ছি, এখন আমরা এখানে সবার কমেন্ট দেখতে পাচ্ছি। দীপ্তেশ পাইক বলছে দাও। ওকে আচ্ছা, এবার আমরা যাচ্ছি মেন অনুষ্ঠানে। আমরা একটুখানি সময় গেল আমাদের টেকনিক্যাল বিষয়ের ইয়েতে। আমরা যাচ্ছি মেন অনুষ্ঠানে। আমাদের প্রথমে যেই জিনিসটা দিয়ে আমরা আজকে শুরু করব সেটা হচ্ছে সুন্দর। সবাই একটুখানি মোবাইলটাকে মিউট করতে হবে, আমার কথাটাকে ঠিক হবে। সবাই ভলিউম কমিয়ে দিয়ে দেখো। আচ্ছা, আমরা এটা প্রথমে যেটা যাবো সেটা হচ্ছে তুমি নির্মল করো মঙ্গল করো। এই গানটা দিয়ে, যেটা একটা বহু পরিচিত একটা গান, আমরা সবাই মিলে জিনিসটাকে শুরু করব আর আমরা যাব। ঠিক আছে, চলো আমরা তাহলে শুরু করি প্রথমে আমাদের গানটা। হ্যালো, অবশ্যই, একদম একদম। ওকে ওকে, 1 2 দোয়েলকে দিয়ে আমরা শুরু করছি। 1 2 3 স্টার্ট। আচ্ছা, দীপেশ লিখছি, আমি দর্শক হয়ে দেখছি। ওকে, 1 2 3 স্টার্ট। তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মুছায়। তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মুছায়। তব পূর্ণ কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচায়, মলিন মর্ম মুছায়। নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মুছায়। এই সৃষ্টি যার, এই কথা যার, আজকে আমরা সেই রজনীকান্ত অর্থাৎ রজনীকান্ত সেনকে, অর্থাৎ আমাদের কান্তকবিকে নিয়ে আজকে আমাদের এই বিশেষ অনুষ্ঠান। রজনীকান্ত সম্পর্কে নতুন করে আমাদের কিছু বলার নেই, কারণ আমাদের সবারই বলার উনি ঊর্ধ্বে, বলার বাইরে। তবে যেটা মনে হয় যে ভীষণভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের সমসাময়িক, একটুখানি মিউট করতে হবে কলগুলো, মানে মিউট মানে কল মিউট না, সরি, মানে যে ফোনটা চলছে সেই ফোনের যেটা বক্তব্য সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের সমসাময়িক এই সমস্ত কবি, অর্থাৎ রজনীকান্ত সেন, আমাদের ট্যালেন্টেক্সের পক্ষ থেকে একটা পালন আমরা করেছিলাম। আবার এখন রজনীকান্ত সেনকে নিয়ে আমরা করছি। তো এই ধরনের কবিরা সেই অর্থে ফেম বা প্রচারের একটু ঊর্ধ্বেই থেকেছেন, একটু বেরিয়েই তারা থেকেছেন। তারা কিন্তু প্রচারের আলোতে কম এসছে। তো আমাদের এই ট্যালেন্টেক্সের পক্ষ থেকে এটাই উদ্দেশ্য যে তাদের ছোট্ট করে, আজকে আমাদের লাইভ হবে অলরেডি অনেকটা সময় আমরা সবার নিয়ে ফেলেছি, তো ছোট করে আমরা এই লাইভটা করব যে আজকে কিছু শ্রদ্ধার্ঘ তাকে আমরা অর্পণ করে তার জন্মদিন। এই উপলক্ষে প্রথমেই আসি অনির্বাণের কাছে আসবো। অনির্বাণকে বলবো যে অনির্বাণ, তোমার কাছে রজনীকান্ত সেন
বলতে কি, মানে তোমার কাছে যখন এই নামটা যখন বলবো যে রজনীকান্ত সেন, এই নাম শুনেই তোমার প্রথমে কি মনে হয়? তুমি তোমার কিছু অভিজ্ঞতা তুমি আমাদের সঙ্গে শেয়ার করো। হ্যাঁ, দেখো ব্যাপারটা হচ্ছে আমি মানে একদম যখন আমরা আমাদের শৈশবকালে সেই ছোটবেলায় নানা রকম কবিতা আমরা বিভিন্ন ছড়ার বইতে পড়েছি। তো হ্যাঁ, সেইভাবে আমরা একইভাবে দেখেছি, যেমন রবীন্দ্রনাথের কবিতা আমরা পড়েছি, তেমন কান্তকবি হিসেবে খ্যাত মানে আমরা প্রত্যেকটা কবির ছদ্মনাম আমরা জেনেছি প্রতিটা ক্ষেত্রে। আমাদের মনে একটা আলাদা উৎসাহ ছিল বা আলাদা একটা কৌতূহল ছিল ছোটবেলা, বিশেষ করে যেটা আমাদের থাকে যে আমরা বড়ই কৌতূহলী। তো সেই হিসাবে কিন্তু আমরা এটাও দেখেছি যে কান্তকবি রজনীকান্ত সেন, তার ছদ্মনাম এবং তার সাথে তার লেখা বিভিন্ন যে কবিতাগুলো আমরা শুনে এসেছি, সেই বাবুই পাখির কবিতা হোক বা বিভিন্ন নানা ধরনের ছোট ছোট গল্প বা ছোট ছোট উপন্যাস, এগুলো আমরা সত্যি পড়েছি এবং সেই পড়ার মাধ্যমে কিন্তু আমরা আস্তে বড় হয়েছি। এবং আগামী প্রজন্ম বলা যায় বা বর্তমান প্রজন্ম সেই জায়গায় দাঁড়িয়ে কতটা সেইভাবে নিজেদেরকে তার সাথে একাত্ম করে তুলছে, সেটা কিন্তু একটা দেখবার বিষয় একদম আছে। একদমই সেটাই সেটাই কথা। আমি তোমার কাছ থেকে শুনতে চাইবো, তুমি যেহেতু লেখালেখি করো, তুমি তোমার রজনীকান্ত শৈশব সম্পর্কে তুমি কিছু বলো, কারণ তুমি লেখালেখি করো, তুমি লেখার মানুষ। তো সেই লেখার মানুষের কাছে আমরা এইরকম জগৎ খ্যাত এক কবি সম্পর্কে আমরা তার শৈশব সম্পর্কে কিছু শুনতে চাই। দেখো মানে সত্যি কথা বলতে গেলে লেখালেখি করি বলতে তো ওরকম ভাবে নয়, বাট চেষ্টা করি লেখার যতটুকু ভালো লাগা বা ভালোবাসা লেখার মাধ্যমে ফুটিয়ে তোলা যায়। এবং সেই মানে বিখ্যাত আমাদের এই মহান কবিদের ভাষা থেকে আমাদের শিক্ষা শেখা, প্রতি মুহূর্তে শেখা। তো মানে সত্যি কথা বলতে গেলে শৈশবকালে রজনীকান্ত সেন সম্বন্ধে যতটুকু জানি, তিনি অত্যন্ত স্বতঃস্ফূর্ত ভাবে এবং খুব সাবলীল ভাষায় বিভিন্ন রকমের লেখা লিখে গেছেন। এবং বিভিন্ন রকম গান তিনি অনায়াসে লিখেছেন। মানে যে কোনো মুহূর্তে ভাবনা এলো, লিখে ফেললো কোনো একটা গান বা গানের দু কলি, বা তিনি গেয়ে ফেললেন বিভিন্ন রকম গানের সুরে। এবং অনেক সময় দেখা গেছে তিনি তার লেখা কবিতা সেটাকেই তিনি গান বানিয়ে ফেললেন। যেমন অনেক কিছু কবিতা আছে, সেই কবিতা নিয়ে তিনি রবীন্দ্রনাথ গান গেয়েছেন। এরকম বহু উদাহরণ আমরা কিন্তু পাই বিভিন্ন ক্ষেত্রে। এবং ঠিক কথা। বাংলাদেশ, ওপার বাংলা এবং এপার বাংলা, সত্যি কথা বলতে গেলে আমরা দেখেছি এরকম প্রচুর উদাহরণ। যেমন একটু আগে যে গানটি দিয়ে আমাদের শুরু হলো, এরকম প্রচুর গানের উদাহরণ কিন্তু আমাদের চারিপাশে ছড়িয়ে রয়েছে। একদমই তাই। তুমি তোমার আচ্ছা, আহ, আমি একজন লিখছি কস্তুরী একটু পিছিয়ে, আচ্ছা আমি একটু পিছিয়ে বসলে ভালো হয়, তো শ্রোতাদের থেকে এসছে। আচ্ছা, এবার এবার ঠিক আছে, আমাকে সবাই ঠিকঠাক দেখতে পাচ্ছে তো? ঠিকঠাক দেখতে পাচ্ছে আমাকে? আচ্ছা, এবার আমি আসবো অনির্বাণের কাছে। অনির্বাণ, তুমি তো কবির শৈশব সম্পর্কে আমি চাই যে তুমি আমাদের কিছু কিছু শোনাও, তারপর একে একে আমরা কবির বাকি যে জীবনে ছোট ছোট করে সেখানে যাবো। অর্থাৎ কবির জন্মস্থান সম্পর্কে তো আমরা গুগল থেকে আমরা তো দেখে নিতেই পারি। অর্থাৎ ছোটবেলায় উনি কি করতেন, কি ভালোবাসতেন, আমাদের কাছে কিছু কিছু ইনফরমেশন আছে যে আমরা জানি যে উনি খুব ভালো খেলা করতেন, মানে খেলতেন, খুব ভালো ভালো স্পোর্টম্যান ছিলেন। তো সেই স্পোর্টম্যান স্পিরিট যেটাকে আমরা বলি, সেই স্পিরিটটা কিন্তু তার সারা জীবন ব্যাপী থেকেছে। তো একদম সত্যি কথা বলেছো তো ব্যাপারে। তার ছোটবেলা সম্পর্কে, অর্থাৎ আহ, বাড়ি, মানে বাড়ির অগ্রজেদের ভূমিকা না থাকলে কিন্তু কোনো মানুষ এই জায়গায় উন্নীত হতে পারে না। তাই তার বাড়ির সম্পর্কে বা তার মা বাবার সম্পর্কে, তারাও যে মহান সেই সম্পর্কে তোমার কাছ থেকে আমরা শুনতে চাই। একদম সত্যি কথাই বলেছো যে আমাদের জীবনে ছোটবেলা থেকে বড় হয়ে ওঠা, সেই সময় সেই ক্ষেত্রে আমাদের বড়দের আশীর্বাদ বা বড়দের সাহায্য ছাড়া কিন্তু আমরা বড় হতে পারতাম না। এটা কারো ক্ষেত্রেই মানে কেউই এই ক্ষেত্রে ব্যতিক্রমী হয়নি, সত্যি কথা বলতে গেলে তিনিও নয়। এবং সেই হিসাবে দেখা গেছে যে আমরা দেখেছি রজনীকান্ত সেনের ছোটবেলার
জীবনগুলো, সেই হিসেবে তিনি যেমন ফুটবল খেলা, ক্রিকেট খেলা এই সমস্ত ক্ষেত্রে অত্যন্ত পরিমাণে পারদর্শী ছিলেন। এছাড়াও মানে গ্রামের বিভিন্ন জায়গায় মানে যেখানে তিনি বাস করতেন সেই জায়গায় তিনি যখন বিভিন্ন ক্ষেত্রে দেখেছেন যে অনেক অশিক্ষিত বা একদম মানে নিম্ন শ্রেণীর মানুষ যাদের সহায়তা করেছেন প্রতি মুহূর্তে। কারণ তিনি চেয়েছেন শিক্ষার প্রসার, তিনি চেয়েছেন তার মধ্যে যে শিক্ষাটা ছিল সেই শিক্ষাটাকে সবার মধ্যে ছড়িয়ে দিতে, যাতে সবাই শিক্ষার আলো পাক, সবার মধ্যে সেই শিক্ষার আলোটা ফুটে উঠুক। ছোটবেলা থেকেই সেই শিক্ষাটা পারিবারিক ক্ষেত্রেই পাওয়া এবং সেটাকেও তিনি চেয়েছেন একইভাবে সবার মধ্যে প্রসার করতেন। এছাড়াও তো তিনি নিজে নানা রকম সাহিত্য সংস্কৃতি এসবের মধ্যে যুক্ত ছিলেনই। মাত্র 15 বছর বয়সে, যতদূর জানি মাত্র 15 বছর বয়সে কালী সঙ্গীত রচনা করেছিলেন এবং তার সেই কালী সঙ্গীত রচনার মধ্যে প্রচন্ড পরিমাণে কবি শক্তির প্রভাব ঘটে, প্রচন্ড পরিমাণে কবি শক্তির প্রভাব ঘটে এবং যেটা কিনা সাহিত্য সংস্কৃতির ক্ষেত্রে প্রচন্ডভাবে প্রশংসিত হয়। এবার এবার আমি আমি আসবো এই এই স্পিরিচুয়াল দিকটা থেকেই আমি আসবো দোয়েলের কাছে, যে দোয়েল তুই বল যে রজনীকান্ত সেন এই নামটি আমাদের কাছে শেষ, মানে এই নামের পরে তার কোনো পরিচয়ের ব্যাখ্যা চলে না। তোর কাছে রজনীকান্ত বলতে কোন শব্দ প্রথমেই প্রথমেই আসে, মনের মধ্যে আসে? কারণ আমরা সবাই জানি যে তুই স্পিরিচুয়াল দিকটা সম্পর্কে খুব জড়িত, তুই এই সমস্ত তত্ত্বের সঙ্গে জড়িত। অর্থাৎ আমরা দুজনেই রবীন্দ্রনাথ নিয়ে চর্চা করেছি, ঠাকুরকে নিয়ে চর্চা করেছি, তো তার গান, তার শিল্প ঠাকুরকে নিয়ে একটা অদ্ভুতভাবে যুক্ত। তো তোর কি মনে হয় রজনীকান্ত সেন নামটা শুনি প্রথমে? আচ্ছা, যদি স্পিরিচুয়ালিজমের দিক থেকে আমি বলতে চাই, আমরা যখন তার ডিভোশনাল গানগুলো আমরা শুনি তখন আমরা দেখতে পাই যে ওনার আরো দিক আছে, দেশাত্মবোধক গান, তারপরে রম্য রচনা, পরে আসবো আস্তে আস্তে সেই আলোচনায়। কিন্তু স্পিরিচুয়াল দিকের ক্ষেত্রে আমি বলতে চাই যে ওনার যে স্পিরিচুয়াল গান, ওনার যে ডিভোশনাল গান যে রচনা, সেখানে বেশি কিছু বলবো না, সেখানে আমরা দেখতে পাই কিভাবে সেই রজনীকান্ত নিজেকে আত্মসমর্পণ করেছিলেন ঈশ্বরের কাছে। ঈশ্বরের কাছে পুরোপুরি কিভাবে নিজেকে আত্মসমর্পণ করেছিলেন। হ্যাঁ, ঈশ্বরের কাছে তার লেখার মাধ্যমে আমরা দেখতে পাই অনেক মান অভিমানও চলেছে ঈশ্বরের সঙ্গে, কিন্তু পুরোপুরি এই মান অভিমান চললেও তিনি পুরোপুরি নিজেকে ঈশ্বরের পাদপদ্মেই সমর্পণ করেছিলেন। আমরা দেখতে পাই স্বামীজির রচনার সঙ্গে তার মতাদর্শের অনেক মিল। আমরা দেখতে পাই ঠাকুরের মতাদর্শের সঙ্গে আমরা অনেক মিল। আমরা কথামৃতে পড়েছি শক্তি আর ব্রহ্ম নিয়ে, যেই ব্রহ্ম সেই শক্তি, যেই সাকার সেই নিরাকার। ভক্তিহীনে যে যে জমে সাকার রূপ ধারণ করে বড়, সেই জ্ঞান সূর্যে গলে গিয়ে সেই ধারণ করে নিরাকার রূপ। আর সেইখানে রজনীকান্তের লেখনীতেও আমরা পাই তুমি অরূপ স্বরূপ সগুণ নিগুণ। আমরা যেভাবে কোট করি, কোটেশন ইউজ করি, সেইভাবে আমি গানের মাধ্যমেই কোট করছি তুমি অরূপ স্বরূপ সগুণ নিগুণ। আমরা প্রত্যেকদিন দেখতে পাই বেলুর মঠে নির্গুণ গুণময় ঠাকুরের রূপ বর্ণনা দিতে গিয়ে, ঐশ্বরিক রূপ বর্ণনা দিতে গিয়ে স্বামীজি এখানে লিখছেন নির্গুণ গুণময়। ঠিক রজনীকান্ত সেই একই কথা বলেছেন, তুমি অরূপ স্বরূপ সগুণ নিগুণ, দয়াল ভয়াল হরিহে, আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরিহে। সেই একই একই আমি 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 এই প্রসঙ্গ থেকে আমি একটুখানি দোয়েলের কাছে একটা আবদার করব, এই গানটা একটুখানি হয়ে যাক সম্মিলিত ভাবে। অপূর্ব একটা গান। আজকে রজনী সন্ধ্যা এই গানটা ছাড়া মানে একদম অসম্পূর্ণ। আমরা তো কথাতে আসবো, কিন্তু এই কথার পরে হোক বা কথার আগে হোক এই গানটা আমরা করতে চাই। এটা আবদার দোয়েলের কাছে আমরা। আচ্ছা, আমি তো ভেবেছিলাম এই গানটা তোর কাছে রিকোয়েস্ট করবো শোনা, যাই হোক। একসঙ্গেই হবে। তুই আগে যেটা বলছিস সেটা বলে নে, তারপরে আমরা গানটা ঢুকবো। হ্যাঁ, এটাই বলার ছিল, মানে এটা বললেই তো সবই বলা হয়ে যায়। এই গানের মাধ্যমে আমরা দেখতে পাই যে সব কথা এর মাধ্যমেই বলা হয়ে যায়, আর কিছু বলার থাকতে পারে না। অদ্ভুত অদ্ভুত, মানে আমরা কিরকম, মানে আমাদের তারপরের লাইন আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি হে। ঠিক ঠাকুর যেমন কথামৃতে বলেছে, আম খেতে এসেছো আম খাও না, আমের কটা ডাল কটা পাতা
সেই হিসাব রেখে আমাদের কি দরকার, ঠিক সেইটাই যেন পরের লাইনেই বক্তব্য, মানে প্রত্যেকটা লাইনেই আমরা দেখতে পাই সেই মতাদর্শই আমরা তার গানে পাই, সেই ঠিক ঠিক সমর্পণ। ঠিক কথা। আমার আমার যেটা বক্তব্য, আচ্ছা আমরা একটুখানি এই গানটা এই প্রসঙ্গে যখন আছি, এই রেসিপিটা আমরা বেরিয়ে যাওয়ার আগে আমরা এই গানটা একটুখানি করে দেবো। তুই শুরু করুন, আমি তো আছি। তুমি অরূপ স্বরূপ সগুণ নিগুণ দয়াল ভয়াল হরি হে, আমি কি বা বুঝি আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি হে। তুমি অরূপ স্বরূপ সগুণ নিগুণ দয়াল ভয়াল হরি হে, আমি কি বা বুঝি আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি হে। পরেরটা তুই গা, আমার এবার অনুরোধ। আচ্ছা ঠিক আছে, আমরা আমরা একসঙ্গেই করি, আমরা আমরা একসঙ্গে বিষয়টাতে আসি, একসঙ্গে আসি। 1 2 3। কি রূপে এসেছি কেমনে বাজাবো, তাহা দিয়ে কেন জীবন কাটাবো। তুই ধর। কি রূপে এসেছি কেমনে বাজাবো, তা ভাবে কেন জীবন কাটাবো, তুমি আনিয়াছো তোমারে পাবো। তাই কর, আমি তোর সঙ্গে সঙ্গে আছি, আমি তোর ফলোয়ার। তুমি আনিয়াছো তোমারে খাবো, তাই কেন ভেবে মরি হে। তুমি অরূপ স্বরূপ সগুণ নিগুণ দয়াল ভয়াল হরি হে, আমি কি বা বুঝি আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি হে। আচ্ছা, আমাদের মধ্যে অনেকেই এসে পৌঁছেছেন, তার মধ্যে আমাদের কাছে প্রথমে লিখছেন দীপঙ্করদা, লিখছেন দেখছি, রোহিত শাহ লিখছে হাই। দীপঙ্করদা যেটা সব ঠিক আছে, অনেকক্ষণ আগে লিখেছিলেন সেটা। আচ্ছা, বিদিশা মান্না লিখছেন দেখতে পাচ্ছি। দীপ্তেশ পালিক লিখছেন দেখছি দিদি, আমি দর্শক হয়েই দেখছি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ দীপ্তেশ পালিকের কিন্তু আজকে আমাদের যোগ করা হচ্ছিল, কোনো টেকনিক্যাল ফল্টের জন্য ও আসতে পারেনি। প্রিয়াঙ্কা চ্যাটার্জি লিখছেন আমি এন্টার করতে পারলাম না, হ্যাঁ একটু একটু অসুবিধা হচ্ছে, তবে আমরা চেষ্টা করছি আপনাকে যোগ করে নেওয়ার। না আচ্ছা, সত্যি মানে অনুষ্কা খুব ভালো আবৃত্তি করছিল। আবৃত্তি করে আমরা আমরা চেষ্টা করছি, আমরা চেষ্টা করছি। আচ্ছা, মহারাজ আছেন, মহারাজ লিখছেন যে কস্তুরীর অন্ধকার লাগছে, দোয়েলকে তো দেখা যাচ্ছে না। আচ্ছা একটু বললে ভালো হয়, আমাদের কি দেখা যাচ্ছে? আচ্ছা এবার দেখা যাচ্ছে। দোয়েল একটু 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 বললে ভালো হয়। আচ্ছা, প্রিয়াঙ্কা চ্যাটার্জি লিখছেন যে তোমাদের অনুষ্ঠান দারুণ হোক। ধন্যবাদ, ধন্যবাদ দিদি, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমরা আমরা এবার আসবো আমাদের অ্যাডমিন প্যানেলের সব থেকে ছোট্ট বন্ধু, কিন্তু খুব খুব পরিশ্রমী বন্ধু, সেটা হচ্ছে শ্রেয়া। আচ্ছা, শ্রেয়ার প্রসঙ্গে একটা কথা বলে দিই, যদিও এই এই বিষয়ে কথাটা ঠিক আসে না, তবুও শ্রেয়ার কিন্তু 2 দিন আগে মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে এবং শ্রেয়া একটা অসম্ভব ভালো নম্বর করেছে। শ্রেয়া অসম্ভব ভালো নম্বর করেছে, এইটা কিন্তু আমাদের সেলিব্রেট করা উচিত ছিল, এখন ভালো হয়নি, নিশ্চয়ই করবো। আচ্ছা শ্রেয়া, তুই কিছু বল এবার, তোর তোর কাছে রজনীকান্ত বলতে কি কি বোঝায়? তুই এত পড়াশুনো করছিস ও পড়াশোনার মধ্যে আছিস, তুই বল রজনীকান্ত বলতে তোর কাছে কি? আমাদের ছাত্র জীবনে আমরা রজনীকান্তকে মূলত স্বাধীনতা সংগ্রামী হিসেবেই পেয়েছি। ওনার স্বাধীনতা সংগ্রামের প্রেক্ষাপটে রচনাগুলোই আমরা মূলত এখনো অবধি চর্চা করেছি। তারপরে ওনার ভক্তি রসের যে চর্চাগুলো, ওইগুলো আমরা করছি। তার মধ্যে আমরা আধ্যাত্মিক গুণও দেখতে পাই, আবার অনেক রচনাই আছে ওনার যেগুলো আমরা দেখি উনি আমাদের দেশ মাতাকে অর্পণ করেছেন। একদম, একেবারে।
তো আহ, তোর তুই কিছু একটা উম, আচ্ছা মহারাজ লিখছেন বা কংগ্রাচুলেশন শ্রেয়া। আচ্ছা তুই এবার কিছু কিছু শোনা, মানে রজনীকান্তর শিল্প সম্পর্কে তোর কোনো কবিতা বা কিছু কিছু থাকলে। অচল, তুই খুব সুন্দর আঁকিস, জানি এখানে আঁকা দেখানো সম্ভব না, কিছু তুই তুই শোনা রজনীকান্তর কোনো কোনো কবিতা পাঠ তুই করে শোনা। এটা এটা আমাদের অনুরোধ। আমার কবিতাটা শুরু করার আগে ছোট্ট করে একটা কবিতাটার প্রেক্ষাপটটা বলে দিই। একদম একদম বলে দেন। আমরা দেখতে পাই যে রজনীকান্ত দেশমাতৃকাকে অর্পণ করেছেন তার বহু গান, কবিতা, এরকম অনেক আমরা দেখতে পাই। কিন্তু তার মধ্যেও দেশমাতৃকাকে স্মরণ করেও তার মধ্যেও আমরা ভক্তির রস খুঁজে পাই। হ্যাঁ, তেমন উনি আবার শোক, তাপ, পরাধীন দেশের অন্তর্যন্ত্রণাকে ধীরে ধীরে কবিকে ঈশ্বরমুখী করে তুলেছিল। একদম বল, আমরা আমরা সবাই শুনতে পাচ্ছি, খুব খুব সুন্দর করে তুই তুই বলছিস ঈশ্বরমুখী করে তুলেছিল। এবং এবং এইখান থেকেই আমরা একটা অন্য প্রসঙ্গে ঢুকবো, তার আগে আমি তোর কাছে যাবো যে এই সংক্রান্ত যদি তোর কোনো কবিতা জানা থাকে তুই সেটা পাঠ করে শোনা। শ্রেয়া, হ্যালো। তাহলে কবিতাটায় যাই। হ্যাঁ, কবিতাতে যা। হ্যাঁ, শুনতে পাচ্ছ? হ্যাঁ, পাচ্ছি পাচ্ছি, একদম একদম। যদি মরমে লুকায়ে একদম রবে, একদম হৃদয়ে শুকায়ে যাবে, কেন প্রাণ ভরা আশা দিলে গো, তব চরণ শরণ তরে, এত আচ্ছা, ব্যাকুলতা আমি ভরে, একটু কেন ধায়। ইন্টারাপ্ট করছি। শ্রেয়া শ্রেয়া একটু ইন্টারাপ্ট করছি, তুই বাবু দেখ তো তোর ক্যামেরাটা বোধহয় অফ হয়ে গেছে সামহাউ। ক্যামেরাটাকে তোকে তোকে স্টিল ভিডিও দেখাচ্ছে। সবাই কি শ্রেয়াকে কি স্টিল দেখতে পাচ্ছে? সবাই শ্রেয়াকে কি স্টিল দেখতে পাচ্ছে না মুভ দেখতে আমি পাচ্ছে? তো শ্রেয়া দেখতে পাচ্ছি, শ্রেয়া মুভ করছে, দেখতে পাচ্ছে আমি তো? তো দেখতে পাচ্ছি ঠিক আছে। না না না, স্টিল দেখাচ্ছে। একদম শ্রেয়া শ্রেয়া স্টিল দেখাচ্ছে কি? শ্রেয়া একবার ক্যামেরাটা ক্যামেরাটা অফ হয়ে গেছে, হ্যাঁ অফ হয়ে গেছে। একবার ক্যামেরাটা দেখতে বাবু, তোর দেখ ক্যামেরাটা সাইন আছে, এবার অন কর ক্যামেরা। এবার ঠিক আছে? এবার ঠিক আছে? তোকে হুম, তোর খালি আমরা মুখটুকু দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তুই তুই বল, তুই বল, এটা বোধহয় নেটওয়ার্ক ইস্যু, তুই বল। আচ্ছা, যদি মরমে লুকায়ে রবে, হৃদয়ে শুকায়ে যাবে, কেন প্রাণ ভরা আশা দিলে গো, তব চরণ শরণ তরে, এত ব্যাকুলতা ভরে, কেন ধাই যদি নাহি নিবে গো, পাপি তাপি কেন সবে, তোমরা ডাকিয়া কবে, মন ব্যথা তুমি না শুনিলে গো, যদি মধুর সান্ত্বনা ভরে, তুমি না মুছাবে কবে, কেন ভাসি নয়ন সলিলে গো, আনন্দ অনন্ত প্রাণ করিছে বন্দনা গান, অবিশ্রান্ত অনন্ত নিখিলে গো, ওগো সকল কি অসীম, শূন্যে লীন, তবে কেন সে গীত সাজিলে গো, এতই আবেগ প্রভু ব্যর্থ কি হইবে কবু, একান্ত চরণে সপিলে গো, যদি পতকি না পায় গতি, কেন ত্রিভুবনপতি পতিত পাবন নাম নিবে গো, বলো যদি মরমে লুকায়ে রবে, হৃদয়ে শুকায়ে যাবে, কেন প্রাণ ভরা আশা দিলে গো, বলো যদি মরণে লুকায়ে রবে। আহা, কি কথা। অসাধারণ খুব সুন্দর, অসাধারণ খুব সুন্দর, খুব অসাধারণ। সুন্দর। এই কথার পরে আর আর কি কথা বলা যায় আমার সত্যি জানা নেই, বা সেই যোগ্যতা নেই, বা সেই ধৃষ্টতাও তো নেই। একদম তাই, একদম তাই। এবার এবার আমি আসবো দোয়েলের কাছে, যে রজনীকান্ত মানেই আমরা জানি যে রজনীকান্ত মানেই হচ্ছে দেশপ্রেম, রজনীকান্ত মানেই হচ্ছে ভক্তি। ভক্তি নিয়ে আমরা খানিকটা বলেছি। রজনীকান্ত দেশপ্রেম, কারণ আমাদের স্বাধীনতার বা আমাদের মানে সারা বিশ্বের তথা বিশ্ব তথা ভারত তথা বাংলা এক এক উজ্জ্বল প্রাণ পুরুষ যিনি ছিলেন, সেটা হচ্ছে তিনি হচ্ছেন নেতাজি সুভাষচন্দ্র বসু।
সেই রকম ব্যক্তিও কিন্তু রজনীকান্ত সেন বা ডিএম রায় এদের এদের হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যালো শোনা যাচ্ছে? কে বলতো? হ্যালো, একটু বাদে আয়, 9:30 হ্যাঁ অনির্বাণ তুমি মিউট করে দাও কলটা, তুমি মিউট করে দাও কলটা, অনির্বাণ মিউট করে দাও কলটা। আচ্ছা, যেটা আমি আমি যেটা বলতে চাইছি যে রজনীকান্ত একটা বিশেষ দিক বা ডিএন রায় একটা বিশেষ দিক যে তাদের শিল্প কিন্তু নেতাজি পর্যন্ত তার নিজের জীবনে এগিয়ে যাওয়ার মোটো হিসাবে কিন্তু নিয়েছিলেন। তো সেই সেই সম্পর্কে দোয়েল তুই কি বলবি? আমরা এই বিষয়ে অনেকেই জানি, শুধু তাও একবার চর্চা করা আজকের দিনে। আমরা জানি 1905 সালে যারা বঙ্গভঙ্গকে স্থায়ী করতে আপ্রাণ চেষ্টা করেছিলেন, তার মধ্যে কিন্তু রজনীকান্ত সেন তার মধ্যে একজন। যাদের প্রতিবাদের ভাষা, যারা সশরীরে যুদ্ধে নামেননি, যাদের প্রতিভাষা ছিল হচ্ছে কলমের আঁচড়, রজনীকান্ত সেন কিন্তু ছিলেন তাদের মধ্যেই একজন। তিনি দেশাত্মবোধক গান রচনা করেছেন। আর এই বিষয়ে আমি যে গানটা সকলের আমাদের খুবই জানা, খুব উল্লেখযোগ্য একটা গান, মায়ের দেওয়া মোটা কাপড়। আমি একটা ছোট্ট কাহিনী বলছি এই বিষয়ে। রজনীকান্ত সেনের সঙ্গে অক্ষয় কুমার মৈত্রের খুব ভালো বন্ধুত্ব ছিল। সেই সময় উনি কলকাতায় পড়াশোনা করতেন, মেসে থাকতেন। একদিন সেখানেই সকলে মিলে আবদার করলেন রজনীকান্তর কাছে একটি গান শোনাবার জন্য। রজনীকান্ত তখন নতুন রচনা হয়েছে মায়ের দেওয়া মোটা কাপড় গিয়ে শোনালেন। তখনও গানটা পুরোপুরি রচনাও হয়নি, জাস্ট অন্তরাটা অব্দি রচনা হয়েছিল। আর সেই গানটা শোনার পর অক্ষয় কুমার সেখানেই ওনাকে সঙ্গে সঙ্গে নিয়ে গেলেন বউবাজারে। বউবাজারে নিয়ে যাওয়ার পর বসুমতীর যে অফিস, সেখানে জলধর সেনের দপ্তরে। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে, বলো। শোনা সবাই যাচ্ছে? শুনছে, সবাই শুনছে, হ্যাঁ হ্যাঁ আচ্ছা, বউবাজারে যেখানে অফিস, বসুমতীর অফিসে জলধর সেনের দপ্তরে উনি সোজা নিয়ে গেলেন রজনীকান্ত সেনকে। সেখানে উনি গানটা শোনালেন। গানটা শোনাবার পর জলধর সেন তো প্রশংসা করলেন এবং তখনই রজনীকান্ত সেনকে বললেন গানটা পুরোপুরি শেষ করতে। তখন জাস্ট যেটা বললাম অন্তরা অব্দি রচনা হয়েছিল, তখন সেখানে বসেই উনি গানটা শেষ করেছিলেন। এবং বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের যেটা প্রথম প্রতিবাদের যেটা প্রথম কর্মসূচি ছিল যে বিদেশি জিনিস বর্জন করা, তখন আমাদের বিদেশি যে সমস্ত জিনিস বর্জন করে আমাদের দেশীয় যে তাঁত কলগুলো, সেগুলো খুব সক্রিয় হয়ে উঠেছিল। আমরা সকলেই জানি ধনেখালি তার মধ্যে উল্লেখযোগ্য। সেইখানকার যারা তাঁতি ছিলেন তারা খুব সক্রিয় হয়ে উঠেছিলেন সেই মোটা কাপড় বোনার জন্য এবং বিদেশি কাপড়কে বর্জন করার জন্য। আর তখনই সেই গান বিশাল সাড়া ফেলেছিল। সেই বঙ্গভঙ্গ আন্দোলনে ঘরে ঘরে পৌঁছে গেছিল সেই গান, মায়ের দেওয়া মোটা কাপড়। আর সেই গানটা আমি একটু দু লাইন গাওয়ার চেষ্টাও করছি, যদি বুঝতে খুব পারছি না ভালো সবাই হয়, খুব ভালো হয়, সবাই শুনছে, সবাই শুনছে, খুব খুব ভালো হবে, খুব ভালো হবে। সেই আমি গানটা। আমি কমেন্ট গুলো কিছু আসলে আমি, হ্যাঁ একদম একদম একদম। আচ্ছা আর আচ্ছা, আমি শ্রেয়াও একটুখানি আমাদের সঙ্গে গলা মেলাক। ওটা কুচকে মেয়ে, ও চুপ করে বসে আছে, ও আচ্ছা, আমাদের সঙ্গে গলা মেলাবে। আর হ্যাঁ আমি গানটা শুরু করার আগে একটু বলছি, আমার কাছে সাউন্ডটা যেহেতু একটু লেটে পৌঁছচ্ছে, ওই জন্য আমরা এক লাইন করে গাই বরঞ্চ। মানে আমি এক বেটার, লাইন, তারপরে হ্যাঁ 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 okay. মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, দিন দুঃখিনী মা যে তোদের তার বেশি আর সাধ্য নাই। মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, দিন দুঃখিনী মা যে তোদের তার বেশি আর সাধ্য নাই। সকলে কর। মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, দিন দুঃখিনী মাঝে তোদের তার বেশি আর সাধ্য নাই। আমি শ্রেয়ার কাছে যাব। শ্রেয়া একটুখানি গান আমাদের সঙ্গে একটুখানি গলা মেলাও। এই মোটা সুতোর সঙ্গে মায়ের অপার স্নেহ দেখতে পাই, এই মোটা সুতোর সঙ্গে মায়ের অপার স্নেহ দেখতে পাই।
আমরা এমনি পাষাণ তাই ফেলে ওই পরের দেওয়া ভিক্ষা চাই, মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, দিন দুঃখিনী মা যে তোদের এর বেশি আর সাধ্য নাই। মায়ের ওই দেওয়া মোটা কর কর ওই কর। মোটা সুতোর সঙ্গে মায়ের অপার স্নেহ দেখতে পাই। আমরা এমনি পাষাণ তাই ফেলে ওই পরের দোরে ভিক্ষে চাই, এমনি পাষাণ তাই ফেলে ওই পরের দোরে ভিক্ষে চাই, মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, দিন দুঃখিনী মা যে তোদের তার বেশি আর সাধ্য নাই। বেশি আর সাধ্য নাই। হ্যাঁ, বাহ, জমে উঠেছে আজকের আমাদের সন্ধ্যা। আচ্ছা, আপনাদের কেমন লাগছে একটুখানি না বললে আমরা বুঝতে পারছি না। একটুখানি চাইবো যে আপনাদের কেমন শুনতে, আপনাদের কেমন লাগছে, একটু একটু যদি আমাদের সঙ্গে ভাগ করে নেন কেমন কেমন লাগছে আমাদের এই অনুষ্ঠান। আচ্ছা, এই প্রসঙ্গেই আমি একটু শ্রেয়ার কাছে যাব যে রজনীকান্ত সেনের দেশপ্রেম বলতে শ্রেয়া তোর কাছে কি? তুই 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 যদিও খুব ছোট, কিন্তু তুই খুব ছোট হলেও খুব খুব ম্যাচিওর, খুব সুন্দর বলতে পারিস, খুব সুন্দর মিষ্টি মিষ্টি করে কথা বলিস, মিষ্টি মিষ্টি করে গান গাস, আর ছবি তো অপূর্ব করিস। তো তোর কাছে রজনীকান্ত সেনের দেশপ্রেমটা একটুখানি কি, একটুখানি আমাদের মিষ্টি মিষ্টি করে বলে দে। রজনীকান্ত সেন বলতে আমাদের কাছে প্রথমে দেশপ্রেমটাই উঠে আসে। সেক্ষেত্রে দোয়েল দিদি বললেন উনি কেমন প্রতিভাধর মানুষ ছিলেন। হ্যাঁ, সঙ্গে সঙ্গে বসেই কোনো একটা জিনিস নিয়ে গান বেঁধে ফেলতে পারতেন, কবিতা বেঁধে ফেলতে পারতেন। তেমনই একদিন এক রবিবার রাজশাহী লাইব্রেরিতে একটা সভা অনুষ্ঠিত হবে। বেলা 3টের সময় রজনীকান্ত সেন তখন উপস্থিত হয়েছিলেন অক্ষয় কুমার মৈত্রের বাড়িতে। অক্ষয় কুমার কান্ত কবিকে তখন অনুরোধ করেছিলেন যে রজনী, সবাই খালি হাতে যেও না, একটা অন্তত গান লিখে নিয়ে যাও। ভাবলেন যে ঠিক আছে, একটা গান লেখাই যেতে পারে, হাতে তো 1 ঘন্টা সময় আছে, লেখাই যেতে পারে। তো উনি একটা খাতা ছেঁড়া পরীক্ষা নিয়ে ওনাদের অনুরোধে একটা গান লিখতে বসে পড়লেন, এবং তখন একটি গানের ওই 5-10 মিনিটের মধ্যে একটি গানের অন্তরাও উনি শেষ করে ফেললেন। এবার অক্ষয় কুমারকে তখন শোনানোর পরে উনি বললেন এই গান আজকের সবাই তোমাকেই গাইতে হবে। আর এই সমাবেশের প্রথম কবি তার নতুন স্বরচিত গানটি তখন গাইলেন। সেই গানটি হলো তব চরণ নিম্নে। গানটি একটু অনুরোধ করবো তোমাদের 2 দিদির মধ্যে কাউকে একজনকে একটু শোনানোর জন্য। জুলাই, আমার খুব পছন্দের একটা গান। আচ্ছা, এটা কস্তুরী শোনা। আচ্ছা, আমি চেষ্টা করছি শোনানো। হ্যাঁ, গানটা কস্তুরী একটা গান শোনাচ্ছে না, কস্তুরী একটা গান শোনানো উচিত অবশ্যই। আমি 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 খালি অবশ্যই শোনাবো। দোয়েল না না, আসলে আমি আমি অবশ্যই শোনাবো, অবশ্যই শোনাবো। আমার আমার আসলে রজনীকান্তের গান আমি ছোট থেকেই মানে শুনেছি, শুনে তো বড় হয়েছি, সেটা তো বলার কোনো অপেক্ষা রাখে না। তবে তবে যেটা যেটা বলার সেটা হচ্ছে যে এখনকার এখনকার যেটা যেটা অনির্বাণ যেটা প্রথমেই আসলো, যে এখনকার জেনারেশন কিন্তু এই শিল্প থেকে কিন্তু অনেকটাই পিছিয়ে। সেই জন্য আমাদের খুব খারাপ লাগে। তো আজকের যে এই অনুষ্ঠান, সেটা একটা মেন মোটো যে তার তার শিল্প যাতে সবাই মিলে আমরা শুনতে পাই। তো ঠিক আছে, আমি আমি 2 লাইন করছি। চরণ নিম্নে উৎসব শ্যাম ধরণী সরসা, তব চরণ নিম্নে উৎসব শ্যাম ধরণী সরসা। তুই আমার সঙ্গে গলা মেলা।
তব চরণ নিম্নে উৎসবময়ী শ্যাম ধরণী সরসা ঊর্ধ্বে চাহ অগণিত মণিরঞ্জিত নভ নীলাঞ্জনা সৌম মধুর দেবাঙ্গনা শান্ত কুলুষ দরসা শ্যাম ধরণী সরসা। তব চরণ নিম্নে উৎসব শ্যাম ধরণী সরসা। এই গান নেতাজির খুব প্রিয় গান ছিল। নেতাজি খুব গাইতেন, নিজে গানটা ভীষণ গাইতেন, এবং আমরা সবাই জানি যে নেতাজি খুব ভালো গান গাইতে পারতেন। তার তার জীবনের বেশিরভাগ গানই কিন্তু তুমি এটা বেশি ভালো করে বোঝাতে পারবে আমার থেকে, কর্মযোগ কেই বোঝায়, তাই না? তো আমি বোধহয় ঠিক বলছি বা ভুল বলছি, আমাকে বলবি। তার তার বেশিরভাগ গানই, বা নেতাজি যে সমস্ত গান পছন্দ করতেন, তার তার বেশিরভাগ গানই কিন্তু কর্মযোগকে কিন্তু ভীষণভাবে বোঝায়। ভক্তিরসও আছে, ভক্তিরসও আছে, ভক্তিযোগও আছে, ভক্তিযোগও আছে, কর্মযোগ আছে। সেই জন্য ভক্তিযোগটাই বেশি বেশি, এবং এবং কর্মযোগ, এবং এই দুয়ের মিলিত যে সমস্ত শিল্পকে নেতাজি ভীষণভাবে তার তার জীবনে গ্রহণ করেছেন, তার মধ্যে বিশেষ ভাবে গ্রহণ করেছেন রজনীকান্ত সেন এবং ডিএন রায় সৃষ্টিগুলোকে। আমরা আস্তে আস্তে অনুষ্ঠানের অনেকটাই পেরিয়ে এসেছি, অনেক কিছু আমরা আলোচনা করেছি। এবার আমরা আসবো যে দোয়েলের কাছে আমরা আসবো যে রবীন্দ্রনাথ, আর আমরা যেহেতু দুজনেই রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেছি এবং হাই স্টাডি করছি, তো আমরা একটুখানি সবাইকে জানান দিই যে রবীন্দ্রনাথ এবং আমাদের সেই সমসাময়িক কবি, তাদের তাদের যা সম্পর্ক নিয়ে অনেক কিন্তু ভুল ভুল কথা কিন্তু রটেছে, বা অনেক কিন্তু অনেক মিসকনসেপশন লোকের মধ্যে আছে বলা যেতে পারে। তুই তুই একটি কথা বললি যে তুই পরে আসছিস, আমরা সেখান থেকে ঢুকবো। একদম, এটা আমরা শুনতে পাই যারা রবীন্দ্রনাথকে কোথাও বড় করতে গিয়ে রজনীকান্ত বা ডিএল রায়কে ছোট করেন, বা ডিএল রায়কে অনেকে বড় করতে গিয়ে রবীন্দ্রনাথকে ছোট করেন, এটা কিন্তু একদমই কাম্য নয়। হ্যাঁ, ওরা একে অপরের সমালোচক ছিলেন, সমালোচনা মানে কিন্তু পরস্পরের মধ্যে দ্বন্দ্ব, পরস্পরের মধ্যে বিরোধিতা নয়। তারা তাদের সৃষ্টি নিয়ে সমালোচনা করেছেন, আর তারা তাদের এই সমালোচনাকে স্পোর্টিংলি নিয়েছেন, কিন্তু তাদের মধ্যে খুব মধুর সম্পর্ক ছিল। আমি জানি এই নিয়ে আমরা অনেক শুনতেও পাই যে রবীন্দ্রনাথের গানকে ক্রিটিসাইজ করার মতো দুঃসাহস কোথা থেকে হয়, এমন নামী শিল্পীর থেকেও শুনতে পাই। এটা আমাদের কাছে খুবই দুঃখের। হ্যাঁ, রবীন্দ্র অনুরাগী নামী শিল্পী এমন মন্তব্য করেন যে এত বড় দুঃসাহস কি করে হয়। ওনারা কিন্তু পরস্পরের সঙ্গে কিন্তু আমি আমি এই বিষয়ে একটা একটা ভাগ করে নেব। এটা দোয়েল যেটা বলছে যে অদ্ভুতভাবে সত্যি, যে রবীন্দ্রনাথের সম্পর্কে কিন্তু মানে রবীন্দ্রনাথকে উচ্চ করতে গিয়ে এমন অনেক নামী শিল্পী আমার এবং দোয়েলের সামনে শোনা যাচ্ছে। আমরা তাদের নাম এখনই টেলিভিশন, আই মিন টু সে এরকম ডিজিটাল মিডিয়ার স্ক্রিনে আমরা কিন্তু বলতে পারছি না বা বলতে চাই না রাদার। তো আমাদের সামনে বসেছো না শোনা তাদের তাদের তার তার বক্তব্য। আমরা তখন অনেকটা ছোট ছিলাম, আমরা তখন গ্রাজুয়েশন করছি। গ্রাজুয়েশনের সময় আমাদের আমাদের একটি পেপার ছিল রজনীকান্ত ডিএল রায়, এবং আমার খুব খারাপ লাগে দোয়েল, আমি আজকে একটা কথা বলি। আমাদের মনে করে দেখ, আমাদের কিন্তু রাগের জায়গাটা কিন্তু অনেকটা ছিল, মানে আমরা কিন্তু রাগ সঙ্গীত কিন্তু অনেকটা আমাদের কভার করে কিন্তু আমাদের মাস্টার্স করে আসতে হয়েছে। তো তো আমার যেটা খুব খারাপ লাগে যে একইভাবে আমাদের কিন্তু এই সিলেবাসের মধ্যেও কিন্তু এই গানগুলো কিন্তু সমানভাবে প্রতিষ্ঠা পাওয়ার জায়গা, মানে আমাদের সিলেবাসে খুব কম ছিল, মানে সংখ্যাটা খুব কম ছিল।
সেই সময় তো আমরা দেখেছি যে আমাদের যারা বন্ধু বান্ধব, যা মানে ক্লাসমেটরা যারা ছিল বা ছিলেন, তারাও কিন্তু সে সময় খুব একটা ইন্টারেস্ট দেখাতো না। মানে রবীন্দ্রসঙ্গীত পেপারটাকে পাশ করতে পারলে বা ভালো নম্বর করতে পারলে যেন জীবনে সবকিছু তারা গেইন করে ফেললো, এটা কোনো পেপারের মধ্যেই পড়ছে না। কিন্তু আমাদের যারা শিক্ষক শিক্ষিকা খুব যত্ন করে কিন্তু আমাদের কিন্তু এই পেপারের গানগুলো আমাদের শিখিয়েছেন। তার মধ্যে একজন আমাদের এই গ্রুপেই আছেন, সমিতা মুখার্জি। উনি আমাদের ক্লাস নিতেন, আমার মনে পড়ে। তো অনেক গানের ক্লাস উনি নিয়েছেন। তো আমার যেটা বক্তব্য, আমাদের সিলেবাসেও কিন্তু খুব কম সংখ্যক ছিল, মানে বোধহয় 4-5টা করে ছিল, 5টা-4টে করে ছিল। সংখ্যায় বেশি বোধহয় থাকলে বা তাদের সম্পর্কেও যদি কিছু আমরা গ্রাজুয়েশনের সময় পড়তে পারতাম, হ্যাঁ পরে গিয়ে পেয়েছি, অবশ্যই মাস্টার্সে গিয়ে পেয়েছি, কিন্তু অনেকেই কিন্তু গ্রাজুয়েশনের পরে গান নিয়ে পড়াশোনাটা ছেড়ে দেয়। তাদের কিন্তু আর আলাদা করে ডিগ্রি হিসাবে মানে আলাদা করে পড়তে হবে বলে যেহেতু পড়াটা হচ্ছে না, অনেকের কাছে কিন্তু অজানা থাকলেও থাকতে পারে। মাস্টার্সে আমরা পেয়েছি, কিন্তু গ্রাজুয়েশনে কিন্তু আমরা তেমন পাইনি। এইটা একটুখানি আমার খারাপ লাগে যে এই ধরনের প্রতিভারা কিন্তু গ্রাজুয়েশনে আমরা এত বিপুল পড়াশোনার মধ্যে আমাদের এটা যদি সেই বিপুল আকারে থাকতো, মাস্টার্স থেকে এসব আমরা অবশ্যই পেয়েছি, কিন্তু গ্রাজুয়েশনে পাইনি। এমন অনেক আমরা বন্ধু বান্ধব ছিল তারা কিন্তু মাস্টার্স করেনি, তারা কিন্তু গ্রাজুয়েশন করে কিন্তু পড়াশোনা ছেড়ে দিয়েছে বা এগোতে পারেনি, তারা কিন্তু সেভাবে জানতে পারে। সবচেয়ে খারাপ লাগার বিষয় যেটা অনেকে বলে থাকেন যারা রবীন্দ্র অনুরাগী, যারা যে এত বড় দুঃসাহস কি করে হয় রবীন্দ্রনাথকে ক্রিটিসাইজ করতেন, ওনাদের মধ্যে কিন্তু হ্যালো হ্যাঁ, তুমি কলটাকে মিউট করে ক্যামেরাটাকে মিউট করে তুমি বলছি। আচ্ছা অনির্বাণ এবার আমাদের সংবাদ ছাড়ছে। অনির্বাণ একটি কাজ ফেলে এসেছে, অনির্বাণের একটি কাজ ছিল, অনির্বাণ আমাকে বলেছিল। ঠিক আছে অনির্বাণ, তুমি এসো, তুমি পারলে আবার জয়েন করো আমাদের আলোচনা শেষের দিকে। ঠিক আছে অনির্বাণ, খুব ধন্যবাদ তুমি আমাদের সাথে থাকতে। এসো। হ্যাঁ, তো অনেকে এটা মনে করে থাকেন, আবার অনেক রজনীকান্ত ডিএল রায় যারা অনুরাগী তারা আবার রবীন্দ্রনাথকে পরস্পরকে বড় করতে কিন্তু পরস্পরকে ছোট করা নয়, তারা সমালোচক থাকলেও তারা কিন্তু তাদের এই সমালোচনাকে স্পোর্টিংলি নিতেন। এই সমালোচনা তাদের মধ্যে চলেছে বলেই তারা সৃষ্টি থাকলে তো সমালোচনা থাকবেই। আমরা কি বন্ধুদের মধ্যে আমরা যখন একই, আমি আর কস্তুরী সাপোজ বন্ধুত্ব, যখনই কোনো ভালো বন্ধুত্ব হয়, একটা সৃষ্টি নিয়ে যখন আলোচনা হয়, যখন ক্রিয়েটিভিটি নিয়ে আলোচনা হয়, আমরা পরস্পরের মধ্যে তো সমালোচনার প্রসঙ্গ আসেই, সেটা খুব গভীর বন্ধুত্ব থেকেই কিন্তু এটা আসে। সমালোচক মনে কিন্তু এই নয় যে তাদের মধ্যে দ্বন্দ্ব ছিল। এই নিয়ে আমি কয়েকটা ঘটনা শুধু বর্ণনা দেব। যখন রজনীকান্তর গান প্রথম সাক্ষাৎ রবীন্দ্রনাথের সঙ্গে, রজনীকান্ত যখন গান শুনিয়েছিলেন, প্রথমবারের সাক্ষাতে কিন্তু রবীন্দ্রনাথ অভিভূত হয়েছিলেন, এবং রজনীকান্ত যখন তার কাছে পৌঁছতে পারছিলেন না সেই ভিড় এড়িয়ে, তখন রবীন্দ্রনাথ নিজে বলেছিলেন যে ওকে একটু আমার কাছে পৌঁছতে দিতে। রবীন্দ্রনাথ নিজে বলেছিলেন, এবং রবীন্দ্রনাথ অভিভূত হয়ে তার বাড়িতে রজনীকান্তকে আমন্ত্রণ জানিয়েছিলেন। এমনকি রজনীকান্তর যেটা প্রথম বই যেটা প্রকাশিত হয়, সেই প্রথম বইয়ের আমরা অনেকেই জানি না, আবার অনেকে জানিও, সেই প্রথম বই কিন্তু রবীন্দ্রনাথকে উৎসাহ দিয়েছিলেন প্রকাশ হওয়ার। সালটা হচ্ছে 1902। বইটার নাম হচ্ছে বাণী। এই বাণী প্রকাশের সময় রবীন্দ্রনাথ কিন্তু উৎসাহ দিয়েছিলেন, কিন্তু রজনীকান্ত ছাপাতে চাননি সুরেশ সমাজপতির ভয়ে রজনীকান্ত সেই বইটা ছাপাতে চাননি। পরবর্তীকালে আবার যদিও সুরেশ সমাজপতিও তার গান শুনে মুগ্ধ হয়ে তাকে গ্রন্থাকারে সেগুলো ছাপাতে বলেন, কিন্তু সেই সময় কিন্তু রবীন্দ্রনাথই তাকে সমর্থন করেছিলেন। এমনকি শেষ বয়সেও রবীন্দ্রনাথ যখন তাকে দেখতে গিয়েছিলেন, রজনীকান্ত ভর্তি ছিলেন ক্যালকাটা মেডিকেল কলেজে, গলায় ক্যান্সার আক্রান্ত হয়ে উনি যখন ভর্তি ছিলেন, সেই শেষ বয়সেও কিন্তু রবীন্দ্রনাথ রজনীকান্তকে যেভাবে আবিষ্কার করেছিলেন সেভাবে হয়তো অন্য কেউই করেনি। অন্য পরিচয়ে তার দৃষ্টিতে রজনীকান্ত তার কাছে একটা অন্য পরিচয় পেয়েছিলেন, যেটা অন্য কারুর কাছে অন্য কেউ হয়তো এরকম ভাবে আবিষ্কার করতে পারেননি। এবং এই বিষয়ে রবীন্দ্রনাথ উক্তিও করেছিলেন পরবর্তীকালে
সেই উক্তিটা হচ্ছে, শরীর হার মানিয়েছে কিন্তু চিত্তকে পরাভূত করতে পারে নাই। এরপরে আশা করি আর এইরকম ধরনের এইগুলো যদি চর্চা হয়, আর এইরকম ধরনের আহ, যে আমরা যে ছড়িয়ে বেড়াই বাজারে ভুল খবর, আশা করি আর এই বিষয়গুলো চর্চিত হলে আশা করি এই ভুল মেসেজ আর আমাদের কারোর কাছে যাবে না। ঠিক। আচ্ছা, আমি এবার একটুখানি দর্শক শ্রোতা বন্ধুদের কাছে যাব, যে তাদের কেমন লাগছে এই অনুষ্ঠান। আমি একটু দর্শক এবং শ্রোতা বন্ধুদের কাছে যাব, যে তাদের কেমন লাগছে যদি একটুখানি আমাদেরকে বলে, তাহলে আমরা আমরা বুঝতে পারবো যে আমরা আমাদের আমাদের বয়স এবং অভিজ্ঞতা থেকে আমরা ঠিকঠাক দিকে এগোচ্ছি কিনা। এখানে অনেক সিনিয়র মানুষজন রয়েছেন আমাদের এই গ্রুপে। তো তো তারা একটুখানি আমাদের যদি বলেন যে তাদের কেমন, এরকম এই অনুষ্ঠান কেমন লাগছে, একটু জানতে চাইবো। দিদি, আমার কথা কি শুনতে পাচ্ছ? হ্যাঁ, পাচ্ছি পাচ্ছি পাচ্ছি। তোমার কথা খুব কেটে কেটে যাচ্ছে, প্রচন্ড। আমার কিন্তু আচ্ছা। ঠিক আসছে। দুয়ে ইয়ে কেটে গেল কেন? আচ্ছা, আমাদের শ্রেয়া কেটে গেল। আমি শ্রেয়াকে একটু ইনভাইট করে নিই ততক্ষণ। আচ্ছা, দীপঙ্কর মুখোপাধ্যায় লিখছেন যে একটু গান হোক। হ্যাঁ, গান গান হবে, গান অবশ্যই হবে, কারণ আমাদের হওয়ার তালিকাতে তো গান আছে। দিয়েই শেষ করব। গান দিয়ে আমরা আমরা অনুষ্ঠান শেষ করব। আচ্ছা, আমি আমি এবার শ্রেয়ার কাছে যাব। শ্রেয়া, তুই রজনীকান্তর ভক্তি ভক্তি বলতে যদি আমি তোর কাছে যাই, যে হ্যাঁ সবাই আছে, তুই কি দেখতে পাচ্ছিস? আমরা তো সবাই তোকে দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছি। হ্যালো শ্রেয়া, হ্যাঁ পাচ্ছিস দেখতে তো? শেয়ার নেটওয়ার্ক ইস্যু, শ্রেয়ার একটু নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। আচ্ছা, শ্রেয়া, তুই বল যে ছোট করে যে আমরা একেবারেই অনুষ্ঠানের প্রায় শেষের পর্যায়ে আমরা এসেছি। রজনীকান্তর রজনীকান্ত দেবের ভক্তিগীতি সম্পর্কে তুই তুই কিছু বল। হ্যালো হ্যালো। আচ্ছা, শ্রেয়া লাইনে আছে কিন্তু সামহাউ ওর টেকনিক্যাল। হ্যালো, শ্রেয়ার কথা শোনা যাচ্ছে? শ্রেয়া, শুনতে পাচ্ছিস আমার আমার কথা? না, নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। আচ্ছা আচ্ছা, শ্রেয়া, কয়েকটা কথা একটু আমাকে দুপুরবেলা জাস্ট জিজ্ঞেস করছিল যে দিদি কি বলবে। তো ছোট একটি মেয়ে, তো একটুখানি জিজ্ঞেস করছিল যে এই কথাগুলো। আচ্ছা, শ্রেয়া আবার আমাদের থেকে বেরিয়ে গেল। ওর টেকনিক্যাল আই মিন নেটওয়ার্ক কিছু প্রবলেম হয়তো। তো ও খুব সুন্দর করে, আমি ওর মুখের ভাষাগুলোই আমি আমার মুখে বসিয়ে কয়েকটি কথা পড়ছি, যেহেতু ওর টেকনিক্যাল ইস্যু হচ্ছে যেহেতু। শ্রেয়া ইজ নট। আচ্ছা, শ্রেয়া আবার এসছে। আচ্ছা, আবার আবার আসছে। হ্যাঁ, শ্রেয়ার একটু নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। ঠিক আছে, অসুবিধে নেই। শ্রেয়া এসছিস? শ্রেয়া, শুনতে পাচ্ছিস? শ্রেয়া শুনতে পাচ্ছি আমার কথা? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলো। আচ্ছা, তুই তুই আমি এবার তোর কাছে যাব। তুই আমাকে দুপুরবেলা খুব সুন্দর করে কয়েকটি কথা বলছিলেন যে খুব সুন্দর হচ্ছে। তোর কাছে রজনীকান্ত সেনের ভক্তি বা ঈশ্বর ভাব বলতে যাবো, যে তুই তুই যেগুলো আমাকে বলছিলি দুপুরবেলা, যে এইগুলো দিদি আমি পড়েছি, আমি আমাদের সিলেবাসে পড়েছি, বা আমি বই পড়তে ভালোবাসি বলে পড়েছি, তুই সেগুলো আমাদের সঙ্গে একটুখানি ভাগ করে নে, যে ভক্তি বলতে তুই কি বুঝিস, রজনীকান্ত সেনের ভক্তি বলতে। রজনীকান্তের যেমন আমরা দেশপ্রেমটাও দেখতে পারি, তেমন ওনার
শ্রেয়া ডিসকানেক্ট হয়ে গেল কি? আচ্ছা, না, শ্রেয়া নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, বাফারিং হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, বাফারিং হচ্ছে। আচ্ছা, আমি শ্রেয়ার কথাগুলো একটুখানি পড়ে শোনাই। ও খুব সুন্দর করে লিখেছে। সেটা হচ্ছে, ও যেটা লিখেছে যে কান্তকবি রচনা দিয়েই সাজানো আজকের এই রজনী সন্ধ্যা অনুষ্ঠানটি অনুষ্ঠানটি আহ, কি লিখেছে, অনুষ্ঠানটি বাড়িতে গানের আচার রজনীকান্ত, আচ্ছা, রজনী সন্ধ্যা অনুষ্ঠানটি ওনার বাড়িতেই গানের আসর বসতো। সকলের স্থান, সকলের পুজো, স্নান পুজো সেরে রজনীকান্তের কান্ত মায়ের কাছে আসতেন। মায়ের আদেশেই শোনাতেন তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ এই অপূর্ব গান। এরপরে কোর্টে যেতেন। হ্যাঁ, এখানে আমি একটি কথা বলে রাখি, রজনীকান্ত কিন্তু পেশায়, আমরা সবাই জানি বা কেউ জানি না, উনি কিন্তু পেশায় ছিলেন উকিল। ওনার ওনার উকিল মানে ওকালতি কিন্তু পেশাটা কিন্তু একদমই পছন্দের পেশা ছিল না। সেই জন্য উনি শুধুমাত্র শিল্প চর্চা করবেন বলেই কিন্তু সেই পেশা থেকে উনি নিজেকে সরিয়ে নিয়ে এসছেন, এবং এবং উনি নিজেকে শুধুমাত্র সরিয়ে নিয়ে এসছেন তা নয়, উনি নিমজ্জিত হলেন তার সৃষ্টিকর্মে। কর্ম অনেক ভাবে হয়, কর্ম পেশা দিয়ে হয়, কর্ম শখে হয়, কর্ম নেশা হয়, কর্ম পেশা হয়। রজনীকান্ত যদি কর্ম জীবনটা যদি আমরা বলি, তাহলে কিন্তু তার পেশাগত দিক থেকে তিনি কিন্তু উকিল ছিলেন, কিন্তু উকিল তার নেশা ছিল না। সেই জায়গা থেকে উনি বেরিয়ে এসে উনি সাহিত্য চর্চা শুরু করেন। তো শ্রেয়া এসে গেছে আবার, শ্রেয়ার কথাগুলো শ্রেয়াই পড়ুক। শ্রেয়া, আমি তোর কথাগুলো একটুখানি পড়ে দিচ্ছিলাম, তুই খুব ভালো হয় তুই পড়ে দিস। আমি ওই জায়গাটা পড়ছিলাম যে কান্তকবি রচনা দিয়ে সাজানো আজকের এই রজনী সন্ধ্যা অনুষ্ঠানটি। শ্রেয়ার খুব নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। আচ্ছা, আমি বাকিটা করে দেওয়ার চেষ্টা করছি। মায়ের আদেশেই শোনাতেন তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল করিবে। অপূর্ব সেই সুরে আপ্লুত হতেন মা। এরপরে কোর্টে যেতেন রজনীকান্ত। বাড়ি ফিরে অল্প বিশ্রাম নিয়ে বাড়িতেই বসাতেন গানের আসর। তন্ময় হয়ে আপন মনে গেয়ে যেতেন একের পর এক স্বরচিত গান। গোবিন্দ রায়ের সঙ্গে বসে এস্ট্রাজ বাজাতেন। প্রসঙ্গত বলে রাখি, রজনীকান্ত কিন্তু খুব ভালো এস্ট্রাজ বাজাতে পারতেন, এবং আমরা কিন্তু অনেকেই জানি না তিনি কিন্তু ভালো আঁকতেও পারতেন। তার আঁকার প্রতিভা কিন্তু সেরকম ভাবে পাঠ্যপুস্তকে বা কোথাও উঠে আসেনি। আমার কাছে রজনীকান্ত সেনের কিছু আঁকার নমুনাও ছিল, কিন্তু সেটা অনেকদিন আগে, এই মুহূর্তে নেই। থাকলে আমি আজকে দেখাতে পারতাম। আচ্ছা, এই প্রসঙ্গে বলি, তিনি খুব ভালো বাঁশিও বাজাতেন। বাঁশি বাজানো নিয়েই কিন্তু প্রথম সঙ্গীত চর্চাটা শুরু হয়েছে, মানে একটা বাঁশি ছিল, ওটাই বাজাতেন। একদম একদম, উনি ভালো এস্ট্রাজ বাজাতেন, ভালো বাঁশি বাজাতেন। অক্ষয় কুমারের অক্ষয় কুমার মৈত্র, শশধর রায়, ললিত মৈত্রের মতো মানুষেরা ওখানে আসতেন। এছাড়াও আসতেন আরো একজন, যাকে যাকে বলা হতো কটা সাহেব। আসলে কটা সাহেবকে তার তার পরিচয় কিন্তু সেভাবে পাওয়া যায় না। তার পরিচয় সেভাবে কটা সাহেবের পরিচয় মেলে না। আমি যখন শ্রেয়াকে নিচ্ছি, শ্রেয়া কেটে গেছে, শ্রেয়াকে আমি আর একবার নিয়ে নিতে চাইছি। শ্রেয়া, আমি তোকে মেসেঞ্জারে পাঠিয়েছি লাইভের লিংক, দেখ, তুই তাহলে জয়েন হয়ে যেতে পারিস। আচ্ছা, শ্রেয়া এসছে। কটা সাহেবের কিন্তু পরিচয় মেলে না, তার আসল নাম কেউ জানতো না। তিনি খ্রিস্টান ছিলেন ধর্মে, তাই সকলে তার নামের পিছনে সাহেব জুড়ে দিয়েছিলেন। তাই জন্য বলতেন কটা সাহেব, মানে তার স্কিন টোন বা তার জাত নিয়ে সেই সাহেব নামটা এসেছিল। এই কটা সাহেব রজনীকান্তের সমস্ত গান নিজের কাছে জমিয়ে রাখতেন। আমরা রবীন্দ্রনাথ চর্চা করতে গিয়ে আমরা দেখেছি যে রবীন্দ্রনাথের
রবীন্দ্রনাথ কিন্তু রবীন্দ্রনাথ হতে পেরেছেন তার তার অনুরাগীদের জন্য। রবীন্দ্রনাথের যে এই যে বিশাল যে সৃষ্টির যে সম্ভার, সেই সম্ভার যে পুঙ্খানুপুঙ্খ যে জমা হতে পেরেছে তার অনুরাগীদের জন্য। অনুরাগী না হলে সৃষ্টি বোধহয় সেই অর্থে জমা হয় না বা বা সেইভাবে সঞ্চিত হতে পারে না রাজা। তো রজনীকান্ত সেই অর্থে তো প্রচার বিমুখ একজন লেখক, কবি, সাহিত্যিক যাই বলি ছিলেন। তো এই কটা সাহেব যিনি তার অনুরাগীদের মধ্যে অন্যতম, তিনি জমিয়ে রাখতেন। পরবর্তীকালে দেশবাসীরা তার কাছ থেকেই রজনীকান্তের অনেক শিল্প পেয়েছিলেন। আমরা জানি যে ডিএল রায়, রজনীকান্ত বা নজরুল ইসলাম এনাদের সৃষ্টির যে সঞ্চয়টা সে অর্থে তারা নিজেরা কোনোদিনও করে যাননি, যেভাবে রবীন্দ্রনাথ করতে পেরেছিলেন। তার আরো অন্যতম কারণ যেটা আমি আরো বললাম, তার অনুরাগীদের জন্য। তো এই অনুরাগী না থাকলে এই জমাটা হয় না। তো কটা সাহেবের মানে দয়াতেই বা কটা সাহেবের জন্যই আমরা কিন্তু রজনীকান্ত শিল্পগুলোকে এভাবে পাই। এটা শ্রেয়া লিখেছে কিছু কিছু কথা। আর এবার আমরা আসবো আস্তে আস্তে অনুষ্ঠানের একদম অন্তিম দিকে আমরা এসে গেছি। রজনীকান্ত সম্পর্কে আজকের এই অনুষ্ঠান কেমন লাগলো আপনারা অবশ্যই আমাদেরকে জানান। আমরা চেষ্টা করেছি নিজের মতন করে অনুষ্ঠানটাকে সাজিয়ে দিতে। কিছু তার জীবনের শেষ দিকটা একটুখানি বলি, যদিও আমি তার পক্ষপাতী নই, কারণ কোনো মনীষীর জীবনের শেষ নিয়ে চর্চা করা বা আলোচনা করার পক্ষপাতী আমরা নই। তো কিন্তু তবুও তার জীবনের শেষ দিকটাতে একটু কি হয়েছিল ঘটনা একটুখানি জাস্ট বলে দেওয়ার। জীবনের শেষ দিনগুলি হাসপাতালে থাকাকালীন যখন কথা বলা বন্ধ হয়ে গেছিল, তখন কাগজে লিখে লিখে তিনি ভাব আদান প্রদান করতেন। কি অদ্ভুত! মানে এই জন্যই উনি মনীষী হতে পেরেছিলেন। পঞ্চকবির এক কবি। পঞ্চকবির এক কবি এবং এবং রবীন্দ্রনাথের একটি লাইন আছে যে যে সেই লাইন দিয়ে কিন্তু এই ধরনের শিল্পীদের কিন্তু ভীষণভাবেই বরণ করা যায়। তো রবীন্দ্রনাথ কিন্তু সারা জীবন সমসাময়িক থাকলেও ছিল, কিন্তু সারা জীবন কিন্তু সমস্ত শিল্পকে কিন্তু খুব উন্নত পর্যায়ে কিন্তু উনি দেখে গেছেন। তো আমরা সেই দিকটাতে আমরা আসবো। তো আমরা তার জীবন যে দিকটাতে আমরা ছিলাম আবার ফিরে আসি। আদান প্রদান করতেন কবি রজনীকান্ত। সেই সময় ঈশ্বর যেন ভর করেছিল তার কলমে। দেবী পার্বতীকে কখনো মাকে বা কখনো কন্যা রূপে দর্শনের আশায় একের পর এক গান রচনা করেছিলেন। তুই এই প্রসঙ্গে আমি তোর কাছে আসবো যে এই দর্শন নিয়ে তুই কিছু বল, মানে ঈশ্বর দর্শন নিয়ে বা তার সৃষ্টি নিয়ে যে 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 দিকটা, যে আমরা যেহেতু বিশেষ নামকরা সংস্থান থেকে আমরা বিশেষ বিশ্ববরেণ্য এক সংস্থা থেকে আমরা যদি দীক্ষিত, আমরা কিছু পড়াশোনা করেছি শ্রী শ্রী রামকৃষ্ণ দেব বা শ্রী শ্রী মায়ের কথা যখন পড়েছি, তো আমরা দর্শন নিয়ে অনেক তত্ত্ব পড়েছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে দেবী পার্বতীকে কখনো মাকে বা কখনো কন্যা রূপে দর্শনের আশায় উনি একের পর এক গান রচনা করেছিলেন এবং দেবী আগমনী ও বিজয়ার রূপ নিয়ে উনি লেখেন আনন্দময়ী। তো আনন্দময়ী যে ওনার যে বিশ্ববিখ্যাত যে সাহিত্য সেটা উনি লেখেন। তো তুই দর্শন নিয়ে কিছু ছোট করে বল। এই ঈশ্বর দর্শন এবং তার সৃষ্টি। দর্শন নিয়ে তো আমার বলার কিছু নেই, মানে
ওই ওই অত উচ্চ পর্যায়েতেই পৌঁছায়নি, কারণ তার জন্য অনেক পবিত্রতা, অনেক একাগ্রতা, সমস্ত কিছুই দরকার। হয়তো সে অতটা উচ্চ পর্যায়ে পৌঁছায়নি, শুধুমাত্র একটু একটু করে পড়াশোনা শুরু করেছি জাস্ট। বলতেও পারবো না যে ওই পথেও যাচ্ছি, শুধু একটুখানি আমরা জাস্ট লার্নার, আমরা বিগিনার। তো শুরু করেছি, সেই জন্যই হয়তো তার শেষ জীবনের কথাই বন্ধ হয়ে গেছিল। কারণ ওই যে ঠাকুরই বলেছিল, উন্মাদবধ, জড়বধ, পিশাচবধ, বালকবধ। তার মধ্যেই হয়তো এই কারণের জন্য, এই দর্শনের কারণেই হয়তো ওনার মনে এই বাসনা ছিল, কে বলতে পারে, হয়তো এই জন্যই তার মুখের শেষ কথা এই জন্যই হয়তো বন্ধ হয়ে গেছিল, ওই জন্য আর কথা বলতে তার ইচ্ছা হয়নি। আর ঠিক ঠাকুরই কথামৃতে যেভাবে দেখতে শিখিয়েছিলেন স্ত্রীকেও ভগবতী, স্ত্রী ঋণের কথা বলেছেন ঠাকুর কথামৃততে, যেভাবে মাকে সেভাবে যে রূপে দেখতে শিখিয়েছেন, ঠিক সেই গুণাবলীগুলোই আমরা তার চরিত্রের মধ্যে পেয়েছি। একদমই ঠিক। তার তার শ্রেষ্ঠ সেই সময়, তার জীবনের শেষ দিকে তার তার আনন্দময় রচনাটি কিন্তু এরই কিন্তু পরিচয় মিলেছে। উনি কোন পর্যায়ে নিজেকে নিয়ে পড়েছিলেন, তার তার সাধনা দিয়ে, তার সৃষ্ট কর্ম দিয়ে, তার রচনা দিয়ে, এই বলা। আর আমরা চেয়েছি যে গুগল উইকিপিডিয়া থেকে বেরিয়ে গিয়ে একটি অনুষ্ঠান করতে। তার শৈশব, তার জন্মস্থান, তার পিতার জন্ম, তার মাতার পিতার ইতিহাস, তার মাতার ইতিহাস, সেই সম্পর্কে কিন্তু আমরা কিন্তু সহজে গুগলে কিন্তু রজনীকান্ত নামটা টাইপ করলে কিন্তু আমরা পেয়ে যাব। কিন্তু যেইগুলো পাবো না সেগুলো নিয়ে কিন্তু আজকে আমাদের এই অনুষ্ঠান। ধীরে ধীরে আমরা একদম শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। একটি শেষ গান দিয়ে আজকে আমাদের এই অনুষ্ঠান আমরা সমাপ্ত করব। কোন গানটা করা যায়? তুই কর। বল, একসঙ্গেই করবো, যেটা 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 হয়। তোর যেটা মনে আসছে। আচ্ছা, আমার আমার যেই গানটা এই প্রসঙ্গে খুব ভীষণ ভাবেই যুক্ত, যে গানটা অলরেডি একবার হয়ে গেছে, আমাদের এই রচনার মধ্যেই একবার হয়ে গেছে, সেই গানটি আরো একবার গানটা আমার ভীষণ ভীষণ ভাবেই পছন্দের একটি গান। পছন্দের একটি গান, যে এই কথার পরে একমাত্র ওই গানটি আমার মনে পড়ছে, যেটা হচ্ছে তুমি তুমি অরূপ স্বরূপ। যদিও গানটা আমরা অলরেডি একবার করে দিয়েছি, কিন্তু আমার মনে হচ্ছে এই কথার পরে অন্য কোনো ভাষা, অন্য কোনো কথা, অন্য কোনো শব্দ আমার আর মাথায় আসছে না, শুধুমাত্র এই গানটি ছাড়া। আমরা একসঙ্গে শুরু করি। আচ্ছা, তুমি অরূপ স্বরূপ, সগুণ নির্গুণ, দয়াল ভয়াল হরি হে। আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন মরি হে। তুমি অরূপ স্বরূপ, সগুণ নিগুণ, দয়াল ভয়াল হরি হে। আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি হে। কি রূপে এসেছি, কেমনে বাজাবো, তাহা দিয়ে কেন জীবন কাটাবো। কি রূপে এসেছি, কেমনে বাজাবো, তাহা দিয়ে কেন জীবন কাটাবো। তুমি আছো, আছো, তোমারে পাবো, তাই শুধু হৃদে পুরি হে। তুমি অরূপ স্বরূপ, সগুণ নিগুণ, দয়াল ভয়াল হরি হে। আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি হে। আচ্ছা, আরো একটি গানের অনুরোধ করবো তোর কাছে। তুই যেটা আজকে অলরেডি পোস্ট করেছিস গ্রুপে, সেই গানটা একটুখানি দুপুরি হয়ে যাক। সব তো আমার উপরে চাপিয়ে দিচ্ছিস, তুই তো করছিস না কিছু। তোর একটা চরণ নিম্নে গাওয়ার কথা ছিল। চরণ নিম্নে আমি 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 পোস্ট অবশ্যই করবো, গানটা আমি অবশ্যই পোস্ট করবো। আমি
আজকের মধ্যেই অবশ্যই পোস্ট করবো। গানটা আমার খুব প্রিয় গান। কিন্তু জানিস আমার একটুখানি কথা ভুলে যাওয়ার রোগ আছে। তুই খুব ভালো করে জানিস, আমারও। তুই কেন তুই আমার উপর তাহলে তুই এরকম করে চাপাচ্ছিস, তুই বল আমাকে। তুই জানিস আমি নিজের কথা বসিয়ে ফেলি গান গাইতে গাইতে। আচ্ছা আমি একটুখানি একটা মজার কথা বলি। তখন আমরা গ্র্যাজুয়েশন পরীক্ষা দিচ্ছি, আমি স্বাভাবিকভাবে আমি আমি টেনশনে আমি গানের কথা ভুলে গেছি পরীক্ষার হলে। এবারে আমার পরীক্ষার সময় দোয়েল আমাকে মোটামুটি তার 7 দিন আগে থেকে আমাকে বলতো যে তুই টেনশন করবি না। তো আমি অ্যাজ ইউজুয়াল আমি গানের কথা ভুলে গেছি এবং আমি পরীক্ষার হলে আমি খুব স্বতঃস্ফূর্তভাবে নিজের গানের কথা বসে আমি গিয়ে এসেছি। মানে এটাই হলো আমার একটা অন্যতম চরিত্র। তো আমি ওই জন্য একটুখানি দোয়েলের উপর চাপিয়ে দিচ্ছি, কারণ ওর কথা খুব ভালো মনে থাকে আর আমি যখন তখন সেটা এসে গেছে। আচ্ছা আমি একটা কথা এই রে। বলবো, আমি তোমাদের কাউকে দেখতে পাচ্ছি না। আমরা তোকে দেখতে পাচ্ছি, তোর একটুখানি নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। প্রচন্ড তো প্রচন্ড তোমাদের এখানে নেটওয়ার্ক প্রবলেম, আজকে আমার এখানে চলে এসেছে। আচ্ছা আচ্ছা, তুই তাহলে অসুবিধা না হলে তুই মিউট করে থাক, অসুবিধা নেই। তোর কথাগুলো আমি মোটামুটি বলে দিয়েছি। তো আমরা একদম শেষ পর্যায়ে তো দোয়েল আমাকে বলছে যে আমি গান চাপিয়ে দিচ্ছি। হ্যাঁ চাপিয়ে দিচ্ছি, কারণ আমি গানের কথা ভুলে যাই আর আমার কিছুই মনে থাকে না গানের কথা একদম মুহূর্তে। তো সেই জন্য আমি তোর উপর একদম নির্ভর করে আমি গানগুলোকে নির্বাচন করেছি এবং আমি তোর উপর নির্ভর করে বলছি যে তুই প্লিজ গানগুলো কর, এবং আমি তোর সঙ্গে সঙ্গে করছি কারণ আমার স্মৃতিশক্তি নিয়ে আমি গর্ব অনুভব করি। বল। আচ্ছা, এই যে ভক্তি নিয়ে যখন প্রথমেই একদম আলোচনা শুরুতেই বলেছিলাম যে তার গানগুলো যদি চর্চা করি সেখানেই দেখতে পাই যে কিভাবে তিনি ঈশ্বরের কাছে নিজেকে পুরোপুরি সমর্পণ করেছিলেন। তো এই গানটার মধ্যে আমরা সেটাই দেখতে পাবো, কত সহজ সরল কথা কিন্তু কত গভীর। ঠিক ঠিক, এই গান দিয়ে আজকে আমরা শেষ করব। আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মরে দাওনি, যা দিয়েছ তারে অযোগ্য ভাবিয়া, যা দিয়েছ তারে অযোগ্য ভাবিয়া, কেড়েও তো কিছু নাওনি। আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মরে দাওনি। খুব ভালো। আমরা অনুষ্ঠান একদম শেষ অনুষ্ঠান একদম পৌঁছে গেছি। জানাবেন কেমন লাগলো আজকের আমাদের এই রজনী সন্ধ্যা। ট্যালেন্ট টেক্সের সঙ্গে থাকবেন। নমস্কার, শুভ সন্ধ্যা, শুভরাত্রি। চলি। শুভরাত্রি।